আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না। তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা। আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনূস সরকারের বিএনপিপন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন, তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না। এত অপমান আজ তিনি নিতে পারছেন না। তিনি সরাসরি এই কথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই। নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে, কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি। এমনকি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে। এমনিতেই আওয়ামী লীগবিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই। সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে। এরকম আগে থেকেই জানাশোনার নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই, যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও। কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে। কে জানে রাষ্ট্রপতিকে এবার হয়তো জোর করেই সরিয়ে দেওয়া হবে কিনা। চলুন বিষয়টি বা এই দুটি বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আমরা। বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না। একটির সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে। ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয়, না হলে ম্রিয়মান করে দেয়, অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে, গতি বদলে দেয়। তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত, যাকে কাকতালও বলা যাবে না, আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নকশার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না, তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা? এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের। একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা, অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ। এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই। ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও কোনোভাবে বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে চান না। সেজন্য তিনি আগেভাগে জানিয়ে দিলেন এবং সেদিনই জানালেন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে। দেখুন, এই তফসিলকে অকার্যকর এবং এই তফসিলকে ভয়াবহ করে ফেলেছে ডক্টর ইউনূস নিজেই। তার ২ ছাত্র উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই তারা ঘোষণা দিয়ে বসে আছে তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা কাজ কারবার করেছে। সুতরাং তফসিল ঘোষণাটা আসলে এক ধরনের নাটক ছাড়া আর কিছু তো নয়। তফসিল ঘোষণার মাধ্যমে ইউনূস সরকারের লক্ষ্যটা কিন্তু স্পষ্ট, যে আন্তর্জাতিক চাপের সামনে একটি সাংবিধানিক রূপরেখা দাঁড় করানো, যেখানে দেখানো যে দেশ নির্বাচনের পথে এগোচ্ছে এবং প্রশাসন এখন নিয়মতান্ত্রিক কাঠামো মেনে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এই ঘোষণার মধ্যেই যে বিতর্কটি অদৃশ্যভাবে লেগে আছে তা হলো প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত, যা নির্বাচনের প্রতিযোগিতা এবং বৈধতা দুটোকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় এই তফসিল ঘোষণার পরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রায় প্রতিটি প্রতিবেদনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, শেখ হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা, মুক্তিযুদ্ধের প্রথম প্রধান শক্তিকে নির্বাচনের বাইরে রাখা, দেশের প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, এসবই ছিল শিরোনাম। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ১.৫ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার এমন এক নির্বাচনী আয়োজনের দিকে এগোচ্ছে যেখানে বৃহত্তম রাজনৈতিক দল অনুপস্থিত এবং এই অনুপস্থিতি ভোটার আচরণ থেকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবকিছুকেই প্রভাবিত করছে। রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই। রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা,
শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন হি সেড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট। তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে সেটার এক রকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচনকে ঘিরে যে সন্দেহ, অবিশ্বাস, সংশয়, এগুলো কি অবসান হয়েছে? অবসান হয়নি দর্শক। একটা প্রতিক্রিয়া দেখেন, হয়তো মনে হবে যে এটা একটা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া, কিন্তু এটা যে সংগঠিত প্রতিক্রিয়া হবে না তার কোনো গ্যারান্টি নেই। তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল করেছে তারা ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায়। মিছিলটি হয়, 200 শতাধিক মানুষ মিছিল করে, মশাল মিছিল করে। পরে পুলিশ সেখানে হাজির হয়, একজনকে গ্রেপ্তার করেছে। এগুলো এত টোকেনে। যাই হোক, ওই অঞ্চল শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ওই গোটা বেল্টে কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট প্রভাব আছে। বাংলাদেশে আরো অনেক জায়গায় প্রভাব ছড়াচ্ছে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের যেমন হঠাৎ পরিবর্তন হয়েছে একটা ব্যাপকভাবে, যেটা কেউ কল্পনা করতে পারেনি, আবার এটাও কেউ কল্পনা করতে পারেনি যে আওয়ামী লীগ আবার এত দ্রুত ফিরে আসতে পারবে। কিভাবে ফিরে আসতে পারবে? ফিরে আসতে পারবে এইভাবে যে যতটা মনে হয়েছিল যে আওয়ামী লীগের পতন, বিশেষ করে 6 আগস্টের কথা চিন্তা করেন বা আগস্ট সেপ্টেম্বরের কথা চিন্তা করেন, যে আওয়ামী লীগ বাংলাদেশের ভূমিতে নাই, কিন্তু এখন কিন্তু অনুভব করা যাচ্ছে যে না, আওয়ামী লীগ আছে অত্যন্ত শক্তভাবে। বিভিন্ন জরিপের রিপোর্টে কিন্তু সেই কথাটা কিন্তু চলে আসছে যে অনেকেই মনে করে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তার অবস্থানটা কিন্তু বিএনপির সমকক্ষ হবে। জামাত তখন পিছায় যাবে, অন্যান্য শক্তি কিন্তু পিছায় যাবে। তাহলে এই অবস্থান 1 বছরও লাগে নাই চলে আসতে। তাহলে যেমন তাদের পতন হয়েছে তেমন তাদের উত্থান হয়েছে। এই কারণে বদিউল আলম মজুমদার বলছেন নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে। তিনি একটা দায়িত্বে আছেন, সাংবিধানিক দায়িত্বে, সেই কারণে তিনি হয়তো বলছেন, কিন্তু আসলে সন্দেহ দূর হয়নি। আপনি এত বড় একটা রাজনৈতিক শক্তিকে কিভাবে বাইরে রাখবেন? এখন শরীয়তপুরের জাজিরায় মিছিল হয়েছে, পরে যে আরো অনেক জায়গায় মিছিল হবে না। নির্বাচন কেবল কিন্তু শুরু হলো, কিন্তু আস্তে আস্তে তারা সংগঠিত হবে। এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন? পারবেন? শেষ পর্যন্ত শুধু তো আভ্যন্তরীণভাবে বাদ প্রতিবাদ চলছে, এরপরে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু শুরু হবে, চাপ তৈরি হবে, এবং তারও কিন্তু কিছু আলামত পাওয়া যাচ্ছে। এই অবস্থায় কি হবে? সেই কারণে আমি বলছি সন্দেহ কিন্তু দূর হয়নি। তারেক রহমানও কিন্তু বলেছেন যে ভোট যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটা সহজ না। আওয়ামী লীগের কথা মনে করেন, এমন চাপ তারা করতে পেরেছে, ভারতের মতন একটা বিশাল দেশ একেবারে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে তার পাশে ছিল। কিন্তু এই সময় এই সরকারের পাশে কি আছে? কোন শক্তি আছে যে বলবে যে আওয়ামী লীগ বা অন্য কোনো শক্তির দিকে তাকানোর দরকার নেই, তুমি চালাই দাও? আছে কেউ? তেমনটা কিন্তু নাই। ফলে সন্দেহ দূর হয়েছে একেবারে, মানে মাঠটা ফাঁকা, শুধু বিএনপি আর জামাতের দখলে মাঠটা, সেটা কিন্তু এটা মনে করলে বোকার সহজে বাস করা হবে। ভাবতে হবে যে এই শক্তিকে আপনি মানে নির্বাচনের বাইরে রেখে আপনি নির্বাচন করে কতটা শান্তিতে থাকতে পারবেন, আদৌ সম্ভব কিনা, এই বিষয়গুলো গভীর বিশ্লেষণের দাবি রাখে দর্শক। দর্শক, রাত পোহালেই যারা মনে করছেন যে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই রুটের যে কোনো একটা জায়গা থেকে
আরেকটা জায়গায় মেট্রো রেলে ভ্রমণ করবেন, কিংবা ছুটির দিনে যারা মনে করছেন যে আজকে মেট্রো রেলে একটু ঘুরবো, মেট্রো রেল দেখা হয়নি সেটা একটু দেখব। ঢাকায় আগত নতুনরা যারা মেট্রো রেলে উঠে নতুন অভিজ্ঞতার জন্য বিভিন্ন স্টেশনে, মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে মেট্রো রেল কালকে থেকে বন্ধ। শুধু কালকে না, কালকে থেকেই মেট্রো রেল বন্ধ। এই খবরটা যখন আমার সামনে আসলো রাতে, তখন মনে হলো যে বোধহয় নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের মধ্যে মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার নিল কি না, এ ধরনের আজগুবি সিদ্ধান্ত কেন সরকার নেবে, এ ধরনের নানা প্রশ্ন মাথার মধ্যে প্রথম ধাক্কাতে এসেছিল। কিন্তু খবরের ভেতরে যখন প্রবেশ করা যায়, তখন দেখা গেল ভিন্ন চিত্র। মেট্রো রেল বন্ধ থাকবে কালকে থেকে, মানে শুক্রবার সকাল থেকে। মানে শুক্রবার থেকে কোনো ধরনের কোনো মেট্রো রেলের চাকা ঘুরবে না, একটা বগিও কোথাও নড়াচড়া করবে না। এর কারণ মেট্রো রেলের সঙ্গে যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত, তারা এক ধরনের হরতালের মতো ডেকেছে। তারা বয়কট করেছে। তাদের দাবি মানা না হলে মেট্রো রেলে তারা কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করবে না। এই ঘটনা শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, সেই দিনই এই ধরনের একটা খবর আপনার, আমার জন্য, সবার জন্য, সরকারের জন্য তো বটে, বড় ধরনের দুঃসংবাদ। আদতে কেন মেট্রো রেল বন্ধ থাকবে, কি দাবি সরকার তাদের পূরণ করেনি, এই ব্যাপারটা তফসিল ঘোষণার পরেই ঘোষণা করা হলো কেন? যখন সরকার বলছে তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো আন্দোলন বরদাস্ত করা হবে না, তখন কি মেট্রো রেলের সঙ্গে, মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সরকারের মুখোমুখি অবস্থান হবে? চলুন একটু জেনে দেখি মেট্রো রেল বন্ধ কেন, এই স্বপ্নের মেট্রো রেল কেন বন্ধ থাকবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মেট্রো রেল বন্ধ, রাত পোহালেই আর মেট্রো রেলের চাকা ঘুরবে না। এই ঘটনা যখন ঘটছে, তখন দৈনিক ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে শুক্রবার থেকে মেট্রো রেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা। এই বন্ধটা কেন, চলুন একটু জেনে দেখি যে কি বলছে আসলে গণমাধ্যম। পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা শুক্রবার থেকে সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কর্মচারীরা প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়েছে। যখন সরকার আগে থেকেই তফসিল ঘোষণার একদিন আগেই ঘোষণা দিয়েছে যে তফসিল ঘোষণার পরে কোনো ধরনের অনিয়মতান্ত্রিক আন্দোলন বরদাস্ত করা হবে না, তাহলে কি এই মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন আমরা দেখব? ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেছেন যে 2013 সালে প্রতিষ্ঠার পর 12 বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এই কর্মচারীরা দিনরাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্স সহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। কর্মচারীরা আরও জানিয়েছেন 2024 সালের 12 সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী 60 কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি উপদেষ্টা পরিষদ। পরে 2025 সালের 13ই ফেব্রুয়ারি, অর্থাৎ এবছরের 13ই ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে 20 ফেব্রুয়ারি কর্তৃপক্ষ 20 মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় 9 মাস ধরে কর্মীদের মধ্যে
তীব্র ক্ষোভ বিরাজ করছিল। কর্মচারীরা অভিযোগ করেন, গত 10 ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জানান যে সার্ভিস রুলের সব ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও বিশেষ বিধান সংক্রান্ত 11 অধ্যায় বাধা হয়ে দাঁড়িয়েছে। মেট্রো রেলের দৈনন্দিন কয়েক লাখ যাত্রীর ভোগান্তি সৃষ্টি হলেও কর্মচারীরা বলেন, এই কর্মসূচির সম্পূর্ণ দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে। আমরা বাধ্য হয়েই কর্মবিরতিতে যাচ্ছি। তাদের দাবি, চাকরি বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়, তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়। তারা অবস্থান কর্মসূচি করবে, কর্মবিরতি করবে। অবস্থান কর্মসূচি যেখানে করবে সেখানে পুলিশের এখন হামলার ঘটনা ঘটে কিনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। যখন সরকার চাইছে নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো বরদাস্ত করা হবে না, তখন মেট্রো রেল যেটা রাজধানীতে ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে ইতিমধ্যেই, বিশেষ করে উত্তরা থেকে মতিঝিল এই রুটের মানুষদের এত বেশি সুবিধা হয়েছে, যারা মেট্রো রেলের উপরে নির্ভরশীল হয়েছেন। বহু অফিসের কর্মকর্তা কর্মচারীরা মেট্রো রেলের উপরে নির্ভরশীল। তারা অনেকে নিজস্ব গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে আসা যাওয়া করেন শুধুমাত্র যানজট থেকে রক্ষা পাওয়ার জন্য। এরকম বহু সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের জীবন এবার দুর্বিষহ হয়ে যাওয়ার অবস্থা হলো। তবে সরকার যদি প্রথম দিনেই এই তাদের এই দাবিগুলো মেনে নিতে পারে, তাহলে হয়তো অফিস ডে আসতে আসতে, রবিবার আসতে আসতে এটার সমাধান করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এখন দেখার বিষয় সরকারের কোর্টে বল, সরকার কি করে। নির্বাচনকালীন সময়ে যখন নির্বাচন নিয়ে সরকারের ব্যস্ত থাকার কথা, তখন এই আন্দোলনটাকে এটাওকে কি এভাবে ব্যাখ্যা করা হবে যে এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র? আওয়ামী লীগ এই মেট্রো রেলের যারা কর্মকর্তা কর্মচারী, তারা মূলত আওয়ামী লীগ হয়েছে, মেট্রো লীগ হয়ে ফিরে এসেছে। তারা ফিরে এসে সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে এবং নির্বাচন যেন সংকটের মধ্যে পড়ে সেরকম কিছু করতে চাইছে। যদি এরকম গন্ধ সরকার খুঁজে পায়, তবুও অবাক হওয়ার কিছু থাকবে না। এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের উপরে সরকার নিশ্চিত করেই সজাগ দৃষ্টি রাখবে যে তারা কোনোভাবে পলিটিক্যালি বায়াসড কিনা। তবে যে ঘোষণা আসলো সেটা সরকারের জন্য একটা বড় ধাক্কাই বটে। দেখা যাক তারা কিভাবে সমাধান করে। দর্শক, আপনার কি মনে হয় মেট্রো রেল বন্ধ থাকলে কি অবস্থা হবে রাজধানীর যানজটের এবং রাজধানীর মানুষের ভোগান্তির? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, সম্প্রতি বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ জেলখানা থেকে বের হয়েছেন। তো জেল থেকে বের হওয়ার পর তার সঙ্গে আমার একটা কথা হলো অনানুষ্ঠানিক এবং কেবলমাত্র সামাজিক সম্পর্কের সূত্র ধরে। তো বললাম তাকে যে, দাদা, আপনার এই বয়সে জেল খাটা আমার আসলে খুব কষ্ট লেগেছে। তো তিনি যেটি বললেন যে, রনি, জেলে যাওয়া তো নিঃসন্দেহে কষ্টের, কিন্তু জীবনের এক প্রান্তে এসে আমি এই জেলে গিয়ে আমার কর্মের একটা স্বীকৃতি পেয়েছি। তিনি একজন সহজাত লেখক, জ্ঞানী, লেখাপড়া করেন। আমি বললাম যে, জেলে গেলেন, সেই জেলের মধ্যে আবার আপনি জীবনের একটা সহজাত শিক্ষা এটা পেলেন কি করে? তিনি বললেন যে, আমার খুব আফসোস ছিল জীবনে। চোখের সামনে দুর্নীতি হচ্ছে, অপকর্ম হচ্ছে, অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, এবং আমার সুদীর্ঘ জীবনে আমি বারবার হতাশ হয়ে যাচ্ছিলাম যে এদের কি বিচার হবে না? তো সেই ক্ষেত্রে জেলখানাতে আওয়ামী লীগের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ রয়েছে, তাদের শারীরিক অসুস্থতা, মানসিকভাবে তারা ভেঙে পড়েছে এবং কারাগারে চলতে ফিরতে গিয়ে তারা প্রতিনিয়ত যেভাবে সাধারণ কারাবন্দী, তারপর কারারক্ষী, কারাগারে যারা রক্ষী, তাদের ঘৃণা এবং যাকে বলা হয় অপবাদ এবং অসহযোগিতার শিকার হচ্ছেন, এটি আমি আমার জীবনে কখনো দেখিনি। তিনি কথা হলি বলেন বাপু, বলে যে, বাপু, আমি এরকম অবস্থা আর কখনো দেখিনি। স্বাধীনতার আগের থেকে, পাকিস্তান জমানা থেকে জেল খাটছি, কিন্তু সবসময় জেলের মধ্যে যে পরিবেশ দেখেছি
তার থেকে আজকের এই দিনগুলোতে আওয়ামী লীগের দুর্নীতিবাজরা জেলের মধ্যে যেভাবে অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, যেভাবে ভেঙে পড়েছেন, অনেকে কুজু হয়ে গেছেন, অনেকে বুড়ো হয়ে গেছেন, অনেকে হাত পা রীতিমতো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগলো এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই পৃথিবীতে এখনো বিচার আছে। এই একটা স্যাটিসফ্যাকশন যে জেলে না গেলে আর নিজের চোখে এই দৃশ্য যদি আমি না দেখতাম, কেউ আমাকে বললেও আমি কথা বিশ্বাস করতাম না। কথাটা শুনে আমারও খুব ভালো লেগেছে। এর কারণ হলো আওয়ামী লীগ ছেড়ে আসার পেছনে আমার যে ১ নম্বর কারণ, সেটা ছিল আওয়ামী লীগের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে, দলের সভানেত্রীর নাম ব্যবহার করে কিছু ধড়িবাজ লোক দুর্নীতির একটা, যাকে বলা হয় ওপেন টেন্ডার, তারা চালু করেছিল। দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্যের তারা প্রচলন করেছিল। তাদের অহমিকাবোধ, তাদের অমানসিক চিন্তা চেতনা, তাদের যে অর্থ লোভ, এটা এমন একটা পর্যায়ে ছিল, সেই কারণে আওয়ামী লীগের যে সকল অর্জন, আওয়ামী লীগের যে ইতিহাস, সকল ঐতিহ্য, এগুলোর উপরে রীতিমতো গজব নাজিল হয়েছিল। তো কোনো কিছুর বিনিময়ে তাদেরকে থামানো যাচ্ছিল না। আমরা অনেকে সমালোচনা করেছি, দেশের মানুষ যত সমালোচনা করেছে, তাদের ক্ষমতা তত বেড়েছে, অর্থ তাদের বেড়েছে, বিত্ত তাদের বেড়েছে। তো সেই মানুষগুলো এখন জেলে আছেন। আমরা অতীতে দেখেছি, আমি একটা সময় যখন জেলে ছিলাম, আমি দেখেছি যে ওখানে বড় বড় যারা গুন্ডারাজ, বড় বড় যারা মাস্তান, চাঁদাবাজ, তারপরে সেখানে যে সকল ধরুন দুর্নীতিবাজ রয়েছে, টাকাওয়ালা রয়েছে, তারা জেলখানাটিকে একটি 5 স্টার হোটেলে পরিণত করে নেন। জেলের যে সকল কর্মকর্তা রয়েছেন, তারা টাকার পিছনে ছুটেন এবং ওদের টাকা নিয়ে তারা গুলশান বনানীর যত রকম ভালো ভালো খাবার, যত রকম 5 তারকা মানের হোটেলের খাবার থেকে শুরু করে এমনকি তাদের যে জৈবিক চাহিদা, সেই জৈবিক চাহিদা মেটানোরও ব্যবস্থা করা হয়। তারা সেখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, সেখান থেকে আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করেন, এমনকি খুন খারাপি পর্যন্ত করেন। এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি। তো তার ব্যতিক্রম হিসেবে এই জমানাতে যদি আওয়ামী লীগের বড় বড় দুর্নীতিবাজরা, ধনীরা কারাগারে অপদস্থ হন, অপমানিত হন, তাহলে এর চাইতে সুখের সংবাদ আর হতে পারে না, যারা একটি সুস্থ এবং ভালো রাষ্ট্র ব্যবস্থার কথা কল্পনা করেন। এটি গেল এক। 2 নম্বর হলো যে এই মানুষগুলো আল্লাহর শত্রু, জমিনের শত্রু, মানুষের শত্রু, প্রাণীকুলের শত্রু, এবং এরা এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাতের ঘৃণার বস্তু। সকল মাখলুকাত তাদেরকে ঘৃণা করে। এ সকল মানুষের রক্তে সমস্যা আছে। আমি যদি বলি যে জন্মে সমস্যা আছে, সেটা খুব বেশি বলা হবে না। সাধারণত গরিব মানুষের অর্থ, ধরুন রাষ্ট্রীয় অর্থ, একটা ব্যাংকে কাদের অর্থ থাকে? এখানে ধনী দরিদ্র সকল মানুষের অর্থ থাকে। অনেক অলি আল্লাহর অর্থ থাকে, গাউস কুতুবের অর্থ থাকে। তো সেই অর্থ আপনি নিয়ে ঋণের নামে নিয়ে, মিথ্যা কথা বলে নিয়ে আপনি মদ খেলেন, বিদেশে টাকা পাচার করলেন, এমনকি নিজের মেয়ের বিয়ে টাকা খরচ করলেন, BMW, মার্সিডিস, অডি গাড়ি কিনলেন। এটা দেশের 18 কোটি মানুষের সঙ্গে বেইমানি, তাদের হক নিয়ে টানাটানি। কাজে এরা অভিশপ্ত। রক্তে সমস্যা না থাকলে, জন্মে সমস্যা না থাকলে এভাবে নির্মমভাবে কেউ অর্থ দানব হতে পারে না। রাষ্ট্রীয় অর্থ যেমন কন্ট্রাক্টারি, টিআর কাবিকা চুরি করা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল টাকা চুরি করা, মানে রাষ্ট্রের 18 কোটি মানুষ, যার মধ্যে ঠেলাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত রয়েছে। একটা ভিক্ষুক যে বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, সেই জর্দার উপর কিন্তু সরকারের ট্যাক্স বসানো। কাজেই সেই ট্যাক্সের টাকা আবার ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য যে সকল সরকারি বরাদ্দ রয়েছে, সেই সকল বরাদ্দ যারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে, দলের নেতা হয়ে, গুন্ডা হয়ে, পান্ডা হয়ে সেগুলো তছনছ করে দেন, তাদের প্রতি আল্লাহর গজব অনিবার্য এবং এরা পৃথিবীর শত্রু। তো সেই মানুষগুলো প্রকৃতি দ্বারা কষ্ট পাচ্ছেন, পরিস্থিতি দ্বারা তারা কষ্ট পাচ্ছেন। এটা যারা এই সমাজে ভালো চিন্তা করেন, তাদের সকলের জন্যই আনন্দের সংবাদ। দ্বিতীয়ত, আমি মনে করি যে এই সকল মানুষের উপর আল্লাহর গজব নাজিল হওয়া উচিত। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, সম্মান তো দূরের কথা। এর কারণ হলো যে রক্ত যাদের খারাপ থাকে, বংশ যাদের খারাপ থাকে, তারপর জন্মে যাদের ত্রুটি থাকে, এই সকল মানুষ যারা কন্টিনিউয়াসলি দুর্নীতি করে এবং বারবার শুধু দুর্নীতির কারণে জেলে যায়,
জেলে গিয়ে তওবা ঠবা করে আবার ফিরে এসে আবার সেই অপকর্ম করে। এরা কোনোদিন ভালো হবে না, এমনকি কিয়ামতের দিনও এদের কোনো মতিগতি হবে না। এরা আল্লাহর সামনে দাঁড়িয়ে অবাধে মিথ্যা কথা বলে যাবে, একের পর এক মিথ্যা কথা বলবে এবং আল্লাহকে চ্যালেঞ্জ জানাবে। তো কাজে এই সমস্ত লোকের যদি শাস্তি হয়, ধরে নেবেন যে এই জমিনের প্রতি আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়েছে। এই আওয়ামী লীগ জামানাতে ধরেন অনেক দুর্নীতিবাজ রয়েছেন যারা এরশাদ জামানা থেকে বা একেবারে 1973 থেকে এমনকি পাকিস্তান জামানা থেকে যারা দুর্নীতিতে সিদ্ধহস্ত। তারা যে কেবারই জেল থেকে বের হয়েছে, বের হওয়ার আগে তারা তওবা করেছে। আমি জানি এটা। আমি জেলের যে রুমটিতে ছিলাম সেই রুমে বেশ কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ ছিলেন। তারা সেখান থেকে বের হয়ে ওখানে যখন ছিলেন খুব কান্নাকাটি করতেন এবং সবাইকে বলতেন যে এবার বের হলে আর জীবনে দুর্নীতি করব না। কিন্তু বের হওয়ার ঠিক ঘণ্টাখানেকের মধ্যে তারা কিন্তু আবার সেই দুর্নীতি শুরু করেছেন। রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আর সরকার ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে, এখানে ৩টি বিষয় রাষ্ট্র বলছি, আমাদের এই রাষ্ট্রের যে মৌলিক চরিত্র বেশ কয়েকবার কিন্তু পরিবর্তন হয়েছে। তারপরে সরকার ব্যবস্থা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম, প্রাইম মিনিস্টার ফর্ম। তারপরে রাজনৈতিক দল তো বারবার পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। প্রায় সব পরিবর্তনের সময়টিতেই এই দুর্নীতিবাজ গ্রুপগুলো উইদিন ১ ঘন্টার মধ্যে তাদের অপকর্মগুলো তারা করে ফেলেছে। এর কারণ হলো যখন পুরো একটা পরিবর্তন হয় বা একটা টালমাটাল অবস্থা তৈরি হয়, নতুন একটি বিধি ব্যবস্থা তৈরি হয়, তখন ওখানে যে ভ্যাকুমটা হয় সেই ভ্যাকুমটা প্রশিক্ষিত বাইবর্ন এবং ব্লাডি, যাদেরকে বলা হয় রক্তে দুর্নীতি মিশে আছে, সেই সকল লোকগুলোর জন্য এই বিষয়গুলো বলতে গেলে সাপে বর হয়ে যায় এবং তারা এই সুযোগটি গ্রহণ করে। ফলে এই লোকগুলোর চরিত্র অভ্যাস কোনো দিন পরিবর্তন হবে না। আল্লাহ নিজে বলেছেন কিছু মানুষ সম্পর্কে, প্রথম বলেছেন ওরা পশুর মতো, তারপরে বলেছেন ওরা পশুর চেয়েও খারাপ। সবসময় তাদের জিহ্বা বের হয়ে থাকে। তো সেই মানুষগুলো আওয়ামী লীগকে যারা ডুবিয়েছে, শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, আওয়ামী লীগের যে সকল ভালো ভালো মানুষ যাদের জীবন এখন জাহান্নাম হয়ে গেছে, এই সকল দুর্নীতিবাজদের কারণে আল্লাহ লানত তাদের উপর বর্ষিত হোক, এই দোয়া করছি। এবং সেই সঙ্গে সঙ্গে এরা যে খারাপ হয়ে যাচ্ছে, এরা যে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ওই ভদ্রলোকের মতো রাজনীতিবিদের মতো আমারও ভালো লাগছে বলে এই যাকে বলা হয় ভিডিওটি করছি। একটা জিনিস লক্ষ্য করুন যে এরা কতটা ডেঞ্জারাস। আগামীতে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, বের হয়, ভালো লোকগুলো কিন্তু সেখানে জায়গা পাবে না। কিংবা আওয়ামী লীগের বিপদের দিনে যারা কথাবার্তা বলছেন এদের কাউকে জিজ্ঞাসা করা হবে না। জেলখানাতে এখন যারা পড়ছেন এরা সবার আগে বের হয়ে ওই ১ ঘন্টার মধ্যে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সকল তাদের যদি ১০ বছর জেল খাটে, এই ১০ বছরের সকল সুযোগ সুবিধা তারা ১ ঘন্টার মধ্যে আদায় করে নেবে। ঠিক একই ঘটনা ঘটেছে বিএনপির ক্ষেত্রে। বিএনপির তো আসলে এমনি এমনি পতন হয়নি। ২০০১ থেকে ২০০৬ সন পর্যন্ত বিএনপির যে সকল দুর্নীতিবাজ, যে সকল সন্ত্রাসী, যারা এই বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে শেষ করে দিয়েছিল। তো পরবর্তীতে 1/11-এর সময় অনেকে জেলে গেছেন, অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন, তারপর অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিলেন, অনেকে আমাদের এই সমাজে চরিত্র পাল্টে, কেউ রাজনৈতিক চরিত্র পাল্টিয়েছিলেন, কেউ যাকে বলা হয় নিজেদের সুরত পাল্টিয়েছিলেন, দাড়ি মোজ রেখে থেকে রীতিমতো ফেরেশতা হওয়ার চেষ্টা করেছিলেন, বিশাল লম্বা ফেরেশতা হওয়ার চেষ্টা করেছিলেন। দাড়ি ঠাড়ি দেখলে মনে হবে যেন এইমাত্র আকাশ থেকে আকাশের সেই বাতাসের উপর বসে এই লোক ধ্যানমগ্ন থাকে সবসময়, সে এত বড় আল্লাহ। তো এই সমস্ত বদমাশ লোকগুলো যখন ৫ই আগস্ট হলো, তারেক জিয়া আসতে সাহস পাননি, বেগম জিয়া বুঝতে পারেননি কি হচ্ছে। কিন্তু আগস্ট মাসের ৬ তারিখের দুপুর ১২টার মধ্যে ওই যে বদমাশগুলো সবগুলো জেল থেকে বের হয়েছে, বিদেশ থেকে চলে আসছে, আর বাংলাদেশে যে গর্তের মধ্যে লুকিয়েছিল তারা সবাই বের হয়ে গেছে এবং ১ ঘন্টার মধ্যে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, তারা একটি সিন্ডিকেট তৈরি করে ফেলেছে এবং তারা নিজেদের মধ্যে এই আওয়ামী লীগের ফেলে যাওয়ার সাম্রাজ্য ভাগাভাগি করে নিয়েছে। সেখানে ক্লাব, ক্যাসিনো, ব্যাংক, কারণ বাজার, তারপরে গাবতলী, পশুরহাট, সায়দাবাজার বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে যত রকম যেখানে আন্ডারওয়ার্ল্ডের টাকা লেনদেন হয়, ১ ঘন্টার মধ্যে তারা আগস্ট মাসের ২০২৪ সনের আগস্ট মাসের ৬ তারিখ সকাল ১০টা-১১টার মধ্যে তারা নিজেদের মধ্যে সেটা ভাগাভাগি করে নিয়েছে। এবং এদের কারণে বিএনপির যে সম্ভাবনাটা ছিল, পুরো সম্ভাবনাটা এখন 99.99% ঝুঁকির মধ্যে। বিএনপির অনেকে বগল বাজাচ্ছে, তারা মনে করছে যে না, ভোটের মাঠে তারা ভালো করবে। কিন্তু আমি তো পটুয়াখালীর রাজনীতিটা বুঝি, সারা বাংলাদেশের রাজনীতি না বুঝি, কিন্তু পটুয়াখালীর আমার নির্বাচনী এলাকায় গলাচিপা ১০ মিনা, পার্শ্ববর্তী কলাপাড়া, পটুয়াখালী সদর,
তারপরে বাউফল, এই যে 4টি সংসদীয় আসন, সেখানে কি যে হচ্ছে এবং আগামীতে কি হবে এটা আমি এখন বলতে পারবো না। কিন্তু আমি, যদি কেউ আমাকে চ্যালেঞ্জ জানায়, আমি এখন লিখে দেব। তারপরে ভোট যদি হয় আমি বললাম এখনো ভোটের ব্যাপারে আমি বলতে গেলে একেবারে 99.99% নিশ্চিত যে ভোট ডিউ টাইমে হচ্ছে না। তারপরে যদি হয়, আপনি দেখবেন যে কি ধরনের ফল বিপর্যয় এখানে ঘটে। তো এই যে বললাম যে বিএনপির 20 বছর বা 19 বছর ধরে 2006 সন থেকে আজ অবধি তারা যে নির্মম পরিবেশ মোকাবেলা করেছে, বিএনপির মির্জা ফখরুল সাহেবের মতো ভদ্রলোক, তার প্রাণ শক্তি চলে গেছে, দুর্বল হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন, মেজাজ ঠিক রাখতে পারছেন না, যা কিছু ঘটছে এখানে। আসলে মঈন খানের মতো জ্ঞানী গুণী প্রাজ্ঞ লোক এই সময়টিতে তারা কাজ করতে পারছেন না। যত রকম টাউট, যত রকম আজে বাজে লোকজন আছে, মানে যাদের পাকিস্তান প্রীতি, যাদের দুর্নীতি করার অভিলাষ, টাকা পাচারের অভিলাষ প্রবল ছিল, সেই লোকগুলোর দাপটে এখন বিএনপি রাজনীতি, জনপ্রিয়তা এবং সম্ভাবনা এমন একটা জায়গাতে চলে এসেছে যে এখন তাদের হাঁটুর বয়সী ছেলে যারা রয়েছেন এনসিপিতে কিংবা জামাতে, তাদের হাতে উঠতে বসতে লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে। এবং এটা বিপুল সম্ভাবনা এই দুর্নীতিবাজদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো বিএনপির যদি এই যে এখন দেখুন চাক্কুর যে ঘটনাটা ঘটছে, এটা আগামীতে আওয়ামী লীগের জন্য ঘটবে। তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ এখন ওইভাবে গড়ে ওঠেনি। আমরা দুর্নীতিবাজদেরকে এখনো ঘৃণা করতে পারছি না, তাদেরকে পরিহার করতে পারছি না, তাদেরকে ধারণ করছি আমরা। একজন দুর্নীতিবাজ দাওয়াত দিলে বা তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিলে বা সে আপনার সঙ্গে একটু হাত ধরে হাঁটাহাঁটি করলে প্রভাবশালী আপনি পুলক অনুভব করেন। তো এরকম যখন একটা সামাজিক মন মানসিকতা এসে যায়, তখন সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে যায়, সেটা ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক বা যা কিছু হোক। তো সেক্ষেত্রে যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের উচিত হলো এই দুর্নীতিবাজ নির্মূলে খোদাই সাহায্য প্রার্থনা করা, যে আল্লাহ এদেরকে তুমি নির্মূল করে দাও। তো সেই অর্থে যে সংবাদটি পেলাম, এটা নিঃসন্দেহে আমার জন্য সুসংবাদ, আর এই সুসংবাদটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।